তোমাদের তাহলে এই যে সিরিজ দিয়েছি, ঠিক আছে, এই একটা সিরিজ, এটা সিরিজটা তোমার একটা মনে রাখার চেষ্টা করবে। সিরিজটাকে যে এই যে টোটাল একটা সিরিজ, ঠিক আছে, এই টোটাল সিরিজটা তোমার যদি মুখস্থ রাখতে পারো, মানে কোন পার্সেন্টের পর কোন পার্সেন্ট আসতে পারে, এটা যদি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে একটা কোয়েশ্চন তোমাদের জিকের মতো তোমরা অ্যান্সার করে আসতে পারবে। কীরকম তোমাদের, তার মানে 9.1-11% পরে হবে কি 10%, 10% আগে এটা হবে। তেমনি 10%-এর পরে 11.1-9 বা 11.1-9-এর আগে 10, এরকম প্রত্যেকটা তোমাদের এই যে টোটাল একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার তোমাদের যে নাম্বারগুলো সাজানো আছে, সেই নাম্বারগুলো অনেক তোমাদের একটা পরীক্ষা কোয়েশ্চেন আছে, মানে প্রতি পরীক্ষাতে দেখে একটা করে কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন কীভাবে থাকবে, তোমাদের কোয়েশ্চেনটা এভাবে দেওয়া থাকবে যে যদি বলা হয় যে এ এর আয়, বলা হলো এ এর আয় বি এর থেকে 10% বেশি, বা এ বি এর চাইতে 10% বেশি আয় করে, তাহলে বি এ এর চাইতে কত পার্সেন্ট আয় কম করবে। বা বলতে পারে তোমার জল বরফ মানে জমে যায়, যদি যায়, ঠিক আছে, তাহলে আয়তনে 10% বেড়ে যায়। তাহলে জল যদি এবার বরফ যদি গলে জল হয়, তাহলে আবার আয়তন কত কমবে বা হ্রাস পাবে, এটা বলতে পারে। এই ধরনের যে কোনো অঙ্ক আসতে পারে তোমাদের এই পার্টের পর। তাহলে তোমাদের মনে রাখবে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা দেখবে বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে। তোমাদের বিষয় হচ্ছে এটা, যদি বেশি দেওয়া থাকে তাহলে তার পাশের কমের অ্যান্সার হবে, আর যদি কম পার্সেন্ট দেওয়া থাকে তাহলে তার পাশের বেশিটা অ্যান্সার হবে। তোমাদের যেমন আমি একটা অঙ্ক বলছি তোমাদের, ধরো যে যদি বলা হয় যে জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কম হয়, 10% বাড়ে, মানে বেশি বলেছে, তাহলে কমে কত অ্যান্সার হবে, 9.1-11%। এবার যদি বলতো 10% আয়তন কমে, জলদি এই অঙ্কটা বলতে পারবা যে বরফ গলে জলে পরিণত হলে 10% আয়তনে কমে, তাহলে এবার জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে কত পার্সেন্ট বাড়বে, তখন কত হবে, তখন হবে 11.1-9%। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পায়, পরিবারের একই খরচ রাখতে চিনির বরাদ্দ হ্রাস পাবে, কত বলেছে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি পায়, তাহলে খরচ হ্রাস পাবে কত 20%। এখানে বৃদ্ধি পায় দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে বৃদ্ধি পায়, তাহলে আমাদের উত্তর হবে হ্রাসেরটা, তার মানে কমের দিকে এটা। যদি হ্রাস পাই বলা থাকে কোনো অঙ্গে, তাহলে তার পাশের বৃদ্ধিটা পাশাপাশি সবসময় নেই। বলা যায় রান্নার তেলের দাম কি বলেছে 16.23% বৃদ্ধি পায়, রান্নার তেলের দাম 16.23 বৃদ্ধি পায়, তাহলে খরচ হ্রাস পাবে কত 14.2-7, প্রথম 14.2-7%। বলা হচ্ছে লবণের বাজার দাম 12.12% হ্রাস পাওয়ায় পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির বৃদ্ধি কত দেবে বলেছে, তাই তো? তাহলে 12.12% কি বলেছে হ্রাস পেয়েছে, আর বৃদ্ধি বলে কত হবে, তাহলে তা বলছে এ এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর থেকে কত কম, তাহলে 20% বেশি বলা হয়েছে, তাহলে কমের দিকে অ্যান্সার হবে 16.23। তার কি বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 16.23% বেশি হলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত কম, 16.23 বেশি, কম হলে কত হবে 14.2। আমাদের নিয়ম হচ্ছে যে এই সিরিজটা দেওয়া আছে, এই সিরিজটার মধ্যে মনে রাখতে হবে তোমাদের যে যখন কোনো পার্সেন্ট দেওয়া থাকবে, দেখবে সেই পার্সেন্টটা বেশি দেওয়া আছে না কম দেওয়া আছে, এটাই বিষয়। যদি বেশি দেওয়া থাকে তাহলে তার পাশের কমের অ্যান্সার হবে, যদি কম দেওয়া থাকে তাহলে তার পাশের বেশি দিকটা অ্যান্সার হবে। তাহলে এখান থেকে বিভিন্ন রকম অঙ্ক আসবে। তাহলে প্রথম অঙ্ক তোমাদের যেটা বলা হচ্ছে যে আসতে পারে যে যেটা বলা হলো যে বরফ যদি
গলে জলে পরিণত হয় তাহলে আয়তনে 10% কমে বলা হলো। এবার যদি জল জমে বরফে পরিণত হয় তাহলে আয়তন কত বাড়বে? যেন বলা হলো তোমার যে তেলের দাম 15% বৃদ্ধি পেয়েছে, এই তোমার তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচ কমবে। তাহলে তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, খরচ কত কমবে? 20%। এর বেতন বি এর বেতন থেকে 20% কম, তাহলে বি এর বেতন কত বেশি হবে? 25%। বা বলতে পারে যে এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন কত কম হবে? 16.3%। এইরকম তোমাদের এখান থেকে এই ধরনের যত অঙ্কগুলো তোমরা এই সিরিজ থেকে তোমরা অটোমেটিক এই সিরিজটা মনে রাখতে, মানে তোমাদের মনে রাখতে হবে কোন সংখ্যার পর কোন সংখ্যা আসতে পারে, পার্সেন্টটা শুধু মনে রাখতে হবে যে কোন পার্সেন্টের পর কোন পার্সেন্ট আছে। প্রথম হচ্ছে সব থেকে এই পার্টটা খুব ভাইটাল পার্ট, তার নাম মিডিলে 10। দেখো আগে 9.1/11, দেখো 9 আর 11 অল্টারনেট, 9 আর 11 কি হয়েছে? অল্টারনেট হয়েছে। তার মানে এখানে 9 পূর্ণ আছে, এখানে 11 নিচে আছে, এখানে 11 পূর্ণ আছে, 9 নিচে আছে, তার মানে দুটো অল্টারনেট। এখানে দেখো এখান থেকে তোমাদের এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এই পর্যন্ত এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে 16.23% থেকে 33.13% এই পর্যন্ত এই যে পার্টটা আছে, এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে এই পার্ট অংশ থেকে বা এই অংশ থেকে একটা করে কোয়েশ্চন পরীক্ষাতে প্রায় থাকে, কমন একবার থাকে। এই সিরিজের মধ্যে থেকে না থেকে বাইরে কোনো থেকে কোনো পার্সেন্ট দিয়ে দেয়, তাহলে আমরা কী হয়? এবার তোমাদের ধরো বলা হলো যে জল যদি বরফে পরিণত হয় তাহলে আয়তনে 10% বেড়ে যায়, বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কত কমবে বলা হলো। ধরো তাহলে কত পার্সেন্ট বাড়ছে এখানে? তাহলে জল যদি বরফে পরিণত হচ্ছে তাহলে আয়তন বাড়ছে 10%, তাহলে আয়তনে 10% বাড়ছে, আমরা 10% লিখলাম যেটা বাড়ছে। এবার যদি বৃদ্ধি পায় সেটা 100 সঙ্গে যোগ হবে। আমরা জানি যে আমরা পার্সেন্ট বাড়লে কি ওর 100 সঙ্গে যোগ করি আমরা, তাহলে 10% বেড়েছে মানে কত হবে? 110 গণিত 100। তাহলে যদি কাটাকাটি করে কত হবে? 100/11 সমান 9.1/11%। যেন বলা হলো যে তেলের বাজার দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচ কত পার্সেন্ট হ্রাস পাবে? 25% বৃদ্ধি, তাহলে 25% বৃদ্ধি 25 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? তাহলে বৃদ্ধি পেয়েছে মানে যোগ হবে 125 ইন্টু 100%। 25 দিয়ে কত হয়? 5 25 100, 5 দিয়ে 5 20 100, 20%। এখান থেকে বলা হতে পারে ওই একই অঙ্ক তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, যে বলা হলো যে এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হলে বি এর বেতন কত শতকরা কত বেশি, তখন কি 25% কম, তার মানে 25 কম হলে এবার কি হবে? মাইনাস হবে, তাহলে 25/75 ইন্টু 100, 25 দিয়ে 3 25 75 সমান 100/3 সমান 33.13%। বুঝতে পারছো তো তোমাদের? তাহলে দেখো এই সিরিজে আমাদের এই পার্সেন্ট ওখানে ওইভাবেই সাজানো আছে। তাহলে এই হবে তোমাদের হ্রাস বললে নিচে মাইনাস হবে, বৃদ্ধি বললে নিচে প্লাস হবে, দিয়ে একসাথে গুণ করবো আমরা। এর আছে পড়াশোনা। আর তোমরা যদি সিরিজ মনে রাখতে পারো তাহলে ওখান থেকে এমনি অটোমেটিকই পৌনঃপুনিকটা কি? পৌনঃপুনিক দশমিক যেটাকে সেটা বলা হয় রিকারিং ডেসিমেল। তোমাদের বলা হলো ধরো একটা সংখ্যা বলা হলো যে 0.12 দিয়ে 2 এর পর পৌনঃপুনিক দেবে, এটা পৌনঃপুনিক চিহ্ন। উপরে দেখবে দাগ থাকতে পারে, ফোঁটা থাকতে পারে, ঠিক আছে? এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলা হয়। তাহলে 0.12 দিয়ে উপরে আছে পৌনঃপুনিক সমান কত?
কীভাবে করবো আমরা? তাহলে আমরা এখানে মনে রাখবে যে প্রথমত আমরা এটাকে আমরা ভগ্নাংশ যখন নিয়ে যাবো, অংশ যখন নিয়ে যাবো, তখন যে সংখ্যা আছে সেই সংখ্যাটা আমরা মূল সংখ্যাটাই লিখতে হবে আমাদের। তাহলে মূল সংখ্যা কত? 12। তাহলে মূল সংখ্যা দশমিক পরে 1 2 ছিল, দশমিক পরে 1 2 ছিল, তো আমরা ওটাকে লিখলাম 12 লিখলাম, মাইনাস। এবার তোমাদের দেখতে হবে যে দশমিক পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কটার পর পূর্ণপূর্ণ চিহ্ন আছে। তাহলে যেটার পর পূর্ণপূর্ণ চিহ্ন থাকবে সেটা বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো মিলে যে সংখ্যা তৈরি হবে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে এখানে শুধু কত বাকি আছে? 1। তাহলে আমরা 1 কী করবো? মাইনাস করবো বাই। এবার নিচে নিয়ম হচ্ছে যে যতটার পরে পূর্ণবর্ণী থাকবে ততটা 9 বসবে, যতটা সংখ্যার উপরে পূর্ণবর্ণী থাকবে নিচে ততটা 9 বসবে। এখানে কটার পর আছে? একটা, তার জন্য একটা 9, আর যেগুলোর পর থাকবে না সেগুলোর জন্য 0 বসবে। দশমিক পরে যটা সংখ্যার পর পূর্ণবর্ণী থাকবে ততটা 9, যটা অঙ্কের পর মানে ডিজিটের পরে পূর্ণবর্ণী থাকবে না তটা 0 বসবে। সমান কত দাঁড়াবে তাহলে? 11/90। ঠিক আছে? তোমাদের 180 টাকার বলা হলো 180 টাকার 0.12% সমান কত? 180 টাকার 0.12 পৌনঃপুনিক% সমান কত? ঠিক আছে? তো আমরা কীভাবে করবো? একের আমরা পার্সেন্টেজ অঙ্ক চলে আসতে পারি পৌনঃপুনিক। তাহলে 180 গণিত 180 গণিত আমরা অলরেডি পৌনঃপুনিকটাকে ভেঙে নিয়েছি। আমরা কত পেয়েছি? 11/90। ঠিক আছে? 11/90। এবার কি আছে? পার্সেন্ট আছে। ঠিক আছে? তাহলে গণিত 1/100। তাহলে 180 গণিত 11/90 পার্সেন্টের জন্য আমরা জানি কত আসবে? 1/100 সমান কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে সমান 90 দুগুণে 80। তাহলে কত হলো? 22/100। 22/100 টাকা, মানে যেহেতু টাকা দেওয়া ছিল তাহলে 22/100 টাকা। এটা পয়সা কত হবে? তাহলে সমান কত হবে? 22। 100 দিয়ে গুণ করে দিলে 100 কেটে যাবে, কত পয়সা হয়ে যাবে? তো আমরা কি টাকা কি পয়সা করতে কয় দিয়ে গুণ করি? 100 দিয়ে। তাহলে এটা টাকা, একে 100 দিয়ে যদি গুণ করি তাহলে 100 কী হবে? কেটে যেতে হবে। কত পয়সা হবে? 22 পয়সা। তো তোমাদের এবার দিতে পারি। এবার তোমাদের বলা হলো যে 0.112। ঠিক আছে? দিয়ে সমান কত? দেখো ওখানে 0.12 ছিল, এবার 0.112 বলতে পারে 0.1112 সমান কত? 0.1112 সমান কত? এইরকম বিভিন্নভাবে তোমাদের পৌনঃপুনিক দিতে পারে। পৌনঃপুনিক বিষয়টা কি আমাদের সেটা আগে জানতে হবে, এবং এটা অনেক সময় শতকরার সঙ্গে পার্সেন্টের অঙ্কতে এটাকে অ্যাডজাস্ট করে দেয়, জড়িয়ে দেয়। পৌনঃপুনিকটাকে পার্সেন্টের সঙ্গে আবার জড়িয়ে দেয়। তোমাদের যেন এর আগে বলা হলো যেমন 180 টাকার সঙ্গে পৌনঃপুনিক জড়িয়ে দিয়েছিল, তাহলে যে কোনো টাকার সঙ্গে টাকা আবার জড়িয়ে দিতে পারে। তাহলে তোমাদের এইরকম পৌনঃপুনিক চিহ্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় থাকতে পারে অঙ্কে। আমাদের পৌনঃপুনিকটাকে জানতে হবে যে পৌনঃপুনিকটার বিষয়টা কী। তাহলে প্রথমে কী করবো? প্রথম হচ্ছে 112। দেখো 100 মূল সংখ্যা, তাহলে আমরা করবো 112। তো মূল সংখ্যা হচ্ছে 112, দশমিক পরে যেহেতু 1 আর 2 আছে, মাইনাস কি বললাম? যেটা পৌনঃপুনিক থাকবে সেটা বাদ দিয়ে বাকিগুলো মিলে যে সংখ্যা তৈরি হবে সেটা কত? 1 আর 1 মিলে কত তৈরি হবে? 11। যে সংখ্যা তৈরি হবে সেটাকে বাদ দেবো সবসময়। তাহলে 1 আর 1 বাকি আছে, তাহলে 1 1 মিলে কত হচ্ছে? 11। ওই সংখ্যাটা মাইনাস হবে সবসময় বাই। তাহলে কটার পর পৌনঃপুনিক আছে? একটা, তাহলে একটা 9। কটার পর নাই? দুটো 0। তাহলে দাঁড়াবে কত? 112 থেকে বাদলে 101/900
এটা এরকম দাঁড়াবে। তেমনি বলতে পারি এটাকে যদি আমরা করি সমাধান করি তাহলে কি হবে, এখানে কত পাবো, এটা মূল মোট সংখ্যা কত, অঙ্কগুলি মিলে মোট যে সংখ্যা পাবো সেটা কত হবে 1112 মাইনাস কত বার নাই 11 বার, এখানে আমরা তাহলে 11 মাইনাস করবো বাই দুটো 9 হবে, দুটো উপরে যেহেতু আছে দুটো 0 হবে, তাহলে এখানে কত হবে 1101 বাই 9900। এবার তোমাদের প্রথমটা এরকম অনেক সংখ্যা বড় 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 অঙ্ক দিয়ে একটা সংখ্যা দিয়ে দিতে পারে, প্রথমটা দেওয়া আছে পরে শেষটা দেওয়া পরে। এবার কী করবো দেখো, এরকম যদি থাকে তাহলে এখানেও আমরা মূল সংখ্যাটা লিখবো, তাহলে এখানে 1100, ঠিক আছে, মাইনাস। এবার কী করবো, এবার যদি প্রথম আর শেষের পর থাকে তাহলে ধরে নেবে যে পুরো সংখ্যাটার উপরেই দেওয়া আছে, প্রথমটা শেষটা যদি থাকে তাহলে ধরে নেবে যে মাঝে যেগুলো দেওয়া নাই সেগুলোর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, তার মানে এখানে পুরোটার ধরা আছে, তখন কি কিছুই নাই বাকি কিছুই নাই, তার মানে কি ধরবো 0 মাইনাস করবো বাই নিচে যেহেতু পুরোটার পরে আছে কটা নেওয়া হবে 4টেই 9 হবে, তার মানে বাই তাহলে 1112 বাই 9999। এবার তোমাদের যদি বলা হয় যে 0.1112 এভাবে দেওয়া হলো সমান কত, তাহলে তার মানে আমরা ধরে নেবো কি একই ধরে নেবো আমরা কি যে এই 3টের পর আছে তাহলে নায়িকা আছে কার পর 1-এর পর, তখন কি হবে আমরা মূল সংখ্যা আগে লিখবো মাইনাস, তাহলে মানে কি 1-এর পর নেই শুধু, তাহলে 1 বাই 3টে 9 একটা 0 সমান হবে 1111 বাই 9990। এই হচ্ছে কনসেপ্ট অফ পৌনঃপুনিক বা রিকারিং ডেসিমাল। এইটা হচ্ছে আসলে এইভাবে তোমাদের পৌনঃপুনিকগুলো ভাঙতে হবে তোমাদের। এইবার তোমাদের এই সংখ্যাগুলো যে কোনো সংখ্যার সঙ্গে পার্সেন্ট একটা জড়িয়ে দিতে পারে। এবার ধরো বলা হলো যে বলা হলো 99,900 টাকার 0.1112% সমান কত, এরকম যে কোনো পার্সেন্ট দিতে পারে। তাহলে 99,900 টাকার 0., ঠিক আছে, 1112, এখানে 1-এর পরে আর 2-এর পরে পৌনঃপুনিক আছে, পার্সেন্ট সমান কত, তাহলে আমরা একই রকম করবো। তাহলে এটা আমরা যদি ভেঙে নিই আমরা এটা ভেঙে নিয়েছি আমরা, তাহলে 99,900 গণিত, তাহলে এটা ভালো কত পাবো 1111 বাই 9990 পাবো। তাহলে এটা কেটে কত হবে, পার্সেন্ট যেহেতু দিয়েছে ইন্টু আবার কত হবে 1/100, তাহলে 0 কাটবে সমান কত হবে 111.1 টাকা, তখন টাকা বললে 111.1 টাকা। বলা হলো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% ও 32% বেশি হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে এক্ষেত্রে মোট 3টে সংখ্যা দেওয়া থাকবে, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যার মান দেওয়া থাকবে না, বলা থাকবে যে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত% বেশি এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত% বেশি, এটাও থাকতে পারে। আবার আরেকটা টাইপ থাকতে আমাদের এরকম যে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত% কম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে এত% কম। তাহলে পার্সেন্টেজ কোনো সময় বেশিও থাকতে পারে, কোনো সময় কমও থাকতে পারে। আবার বলা থাকতে পারে যে প্রথম দুটি সংখ্যা যথাক্রমে দুটি সংখ্যা প্রথম আর তৃতীয় সংখ্যার এত% এবং এত% হলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত % বা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার
কত পার্সেন্ট বা কত শতাংশ। তাহলে এক্ষেত্রে বেশি কথা উল্লেখ করা থাকতে পারে, কম উল্লেখ করা থাকতে পারে, আবার কোনো কিছু উল্লেখ নাও থাকতে পারে, মানে বেশি কম কিছুই বলা নেই এরকম থাকতে পারে। এক্ষেত্রে তোমাকে কীভাবে আমরা করব, তাহলে প্রথম যেটা বললাম যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% ও 32% বেশি বলা আছে। তৃতীয় সংখ্যা বলা নেই, আমরা তৃতীয় সংখ্যা কত ধরবো 100। তাহলে এখানে তৃতীয় সংখ্যাকে ধরে নেব 100। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 ধরি তাহলে প্রথম সংখ্যা কত পার্সেন্ট বেশি, তাহলে প্রথম সংখ্যা 8% বেশি যদি বলি তাহলে কত পার্সেন্ট হবে 108 হবে। দ্বিতীয় সংখ্যা 32% যদি বেশি বলেছে তাহলে কত হবে, তাহলে 132। তাহলে তৃতীয় সংখ্যা 100 ধরলে প্রথম সংখ্যা দাঁড়াচ্ছে 108, দ্বিতীয় সংখ্যা দাঁড়াচ্ছে 132। এবার এখান থেকে বলতে পারে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, বা বলতে পারে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত পার্সেন্ট, দুটোই বলতে পারে। যদি বলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, তাহলে প্রথম সংখ্যা বলেছে দ্বিতীয় সংখ্যার, তাহলে যেটার ওপর বের করতে দেবে, যেটার ওপর এর থাকবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার, তাহলে সংখ্যা তার মানে কি দ্বিতীয় সংখ্যা এর এরকম চলে আসছে, তাহলে যেটা এর সঙ্গে এর থাকবে সেটা সবসময় নিচে থাকবে, যেটা বের করতে দেওয়া হবে সেটাও উপরে থাকবে। তাহলে এখানে বের করতে দেওয়া হচ্ছে কোনটা, প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কি বলা হয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার, তাহলে বের করতে দিয়েছে কোনটা, প্রথমটা, তাই প্রথমটা আমরা উপরে লিখব, দ্বিতীয়টাকে নিচে লিখবে। এক্ষেত্রে এই তৃতীয় সংখ্যা আসবে না। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বলেছে যেহেতু, তাহলে প্রথম সংখ্যা পরে লিখলাম বাই নিজে দ্বিতীয় সংখ্যা গণিত 100, এটা আমরা পার্সেন্ট করবো। এবার কাটাকাটি করে যেটা হবে তোমাদের 4 দিয়ে যদি কাটে তাহলে হচ্ছে 4 দুগুনি 8, 4 7 28, 4 দিয়ে হচ্ছে তোমার 3 4 12, 3 4 12, আবার 3 দিয়ে কাটবে তাই তো, 3 9 27, 3 11 33, তাহলে দাঁড়াচ্ছে তাহলে কত 900/11%। এবার যদি পূর্ণ করা থেকে তোমরা পূর্ণ করে নেবে এটাকে। এবার তোমাদের দ্বিতীয় টাইপ যেটা বলছি আমি, বলা হলো ধরো যে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 37% কম, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ। এবার দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত, আমরা এর আগে এটা করলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, এবার দেওয়া হলো ধরো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত শতাংশ। তাহলে বলা হলো যে দুটি সংখ্যা মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 37% কম, তাহলে প্রথম সংখ্যা 30% কম, কম মানে কত হবে 70 হয়ে যাবে। দ্বিতীয় সংখ্যা 37% কম 63, তাহলে প্রথম সংখ্যা দাঁড়াবে 70, দ্বিতীয় সংখ্যা দাঁড়াবে 63। এবার বলা হচ্ছে দেখো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার, তাহলে আমরা কি লিখবো, আমরা দ্বিতীয় সংখ্যা উপরে লিখবো কোন সংখ্যার, প্রথম সংখ্যার, তাহলে প্রথমটা নিচে ইন্টু 100, 0 0 7 9 63, কত তাহলে কত হবে 90%। তাহলে এরকম যখন দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার বলবে যখন, তখন দ্বিতীয় সংখ্যাটা উপর লিখবো, প্রথম সংখ্যাটাকে নিচে লিখবো। গণিত 100% যেহেতু বলেছে গণিত সংখ্যা তৃতীয় সংখ্যার ঠিক আছে যথাক্রমে 16% ও 48%, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% ও 48%, তাহলে কি বলা আছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এবার কি দেখো কত পার্সেন্ট বেশি বা কত পার্সেন্ট কম কিছু বলা নেই, শুধু নরমাল বলে দেওয়া হয়েছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার এত পার্সেন্ট ও এত পার্সেন্ট, মানে 16% ও 48%। যখন কোনো কম বা বেশি কিছু দেওয়া হবে না তখন যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখব, যখন কম বেশি কিছুই বলা থাকবে না তখন যে পার্সেন্টটা দেওয়া ছিল সেই পার্সেন্টে লিখে দেবো আমরা। তাহলে প্রথম সংখ্যা কী বলা আছে 16%, তাহলে 16 লিখে দিলাম। দ্বিতীয় সংখ্যা কত বলা আছে 48, তাহলে আমরা 48 লিখে দিলাম। এবার কি বলা আছে একই নিয়মে প্রথম সংখ্যা কি বলা আছে দ্বিতীয় সংখ্যার, তাহলে প্রথম সংখ্যা উপরে হবে, দ্বিতীয় সংখ্যা নিচে হবে, গণিত 100, যেহেতু পার্সেন্ট বের করছি এবার আমরা, তাহলে 100 দিয়ে গুণ করবো, 3 16 48, তার মানে 100/3,
তাহলে পূর্ণ করে নাও এটাকে, 33 পূর্ণ 1/3%। ধর একটা অঙ্ক বলা হলো যে দুটো পাত্র আছে, প্রথম পাত্রে দুধ আছে, দ্বিতীয় পাত্রে দুধ আছে। এবার বলা হলো যে প্রথম পাত্রে যে দুধ আছে তাতে দুধের পরিমাণ বলা হলো যে 15%, দ্বিতীয় যে পাত্র আছে তাতে দুধের পরিমাণ দিয়ে দেওয়া হলো 25%। দুটো পাত্রে, বা এখানে দুধের জায়গাতে জল বলা থাকতে পারে, যে জলের পরিমাণ 15%, দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ 25%, যে কোনো পরিমাণ দিয়ে দিতে পারে। প্রথম পাত্রে বলা হলো যে 5 লিটার দুধ আছে, দ্বিতীয় পাত্রে আছে 7 লিটার দুধ। দুটো পাত্রের দুধকে এক জায়গায় মিশিয়ে দেওয়া হলো একসঙ্গে। তাহলে নতুন যে পাত্র আসবে, ঠিক আছে, সেই পাত্রে দুধের পরিমাণ কত হবে এমন থাকতে পারে। তাহলে আমরা এখানে দুই ধরনের অঙ্ক বলতে পারি। প্রথম পাত্র, প্রথম যে পাত্র, এই প্রথম পাত্রে দুধের পরিমাণ কত আছে ধরে না 15%। তাহলে দুধ মানে পার্সেন্ট যেটা থাকবে, দুধ থাকলে দুধ, জল থাকলে জল। তাহলে প্রথম পাত্রে যে পরিমাণ সেটা 15%। পরিমাণ ধরো প্রথম পাত্রে দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে 5 লিটার ধরো সাপোজ। দ্বিতীয় যে পাত্র দেওয়া আছে, দ্বিতীয় পাত্রে পরিমাণ দেওয়া আছে সাপোজ 25% ধরো, এবং পরিমাণ দেওয়া আছে ধরো 5 লিটার, এখানেও 5 লিটার দেওয়া আছে। তাহলে প্রথম পাত্রে 15% আছে, পরিমাণ আছে 5 লিটার। দ্বিতীয় পাত্রে 25% আছে, পরিমাণ আছে এটা 5 লিটার, ঠিক আছে। যদি এইভাবে দেওয়া থাকে, এবার যে দুধগুলোকে নতুন পাত্রে ঢেলে দেওয়া হলো, এই দুধগুলোকে একটাকে নতুন পাত্রে ঢেলে দেওয়া হলো, তাহলে নতুন যে পাত্র আসবে সে পাত্রে দুধের পার্সেন্ট কত হবে। এক্ষেত্রে তোমাদের অঙ্কটা আমি দুভাগ করে দিচ্ছি। এখানে পরিমাণ কত আছে 5, এখানে পরিমাণ 5। কোনো সময় যদি পরিমাণ সমান হয়ে যায়, মনে রাখবে যে কোনো সময় যে পরিমাণ যদি দুটো পাত্রে সমান থাকে, তাহলে এর যে পার্সেন্ট সেটা বের করবো আমরা। তাহলে নতুন পাত্রে যে পার্সেন্ট, নতুন পার্সেন্ট বের করার সময় দুটো যোগ করো, তাহলে 15 + 25 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হবে? তাহলে 40/2 মানে 20%। যদি পরিমাণ কোনো সময় সমান থাকে, দাও দুটো পাত্রে পরিমাণ যদি সমান থাকে, তাহলে পার্সেন্টকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, এটা প্রথম নিয়ম। কিন্তু যদি পরিমাণ সমান না থাকে, তখন আমরা কী করবো? দেখো পরিমাণ যদি সমান না থাকে, ধরো এখানে 5 লিটারের জায়গায় বলে দেওয়া হলো যে ধরো 15 লিটার দেওয়া হলো, বা তোমার প্রথমে দেওয়া হলো, প্রথম পাত্রে দেওয়া হলো 15 লিটার, দ্বিতীয় পাত্রে 5 লিটার দিয়ে দেওয়া হলো। যে দুটো পাত্র আছে, প্রথম পাত্রে পার্সেন্ট হচ্ছে 15% এবং পরিমাণ হচ্ছে 15 লিটার, দ্বিতীয় পাত্রে পার্সেন্ট হচ্ছে 25%, পরিমাণ হচ্ছে 5 লিটার। তাহলে নতুন যে পাত্র আসবে, নতুন যে পাত্র, সেই নতুন পাত্রে এর পার্সেন্ট কত হবে দিতে পারে। তাহলে সমান সমান পরিমাণ থাকলে আমরা কি বলেছি 2 দিয়ে যোগ 2 দিয়ে ভাগ করবো, কিন্তু সমান সমান যদি না থাকে তাহলে আমরা ওটা করতে পারবো না। তাহলে সমান না থাকলে আমরা কি করতে পারবো? তাহলে এখানে পার্সেন্ট কম বেশি থাকতে পারে, পরিমাণও কম বেশি থাকতে পারে। সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে প্রথম পাত্রে যে পার্সেন্ট আর প্রথম পাত্রে যে পরিমাণ দুটো গুণ করব। তাহলে 15% সঙ্গে 15 লিটার গুণ করলে কত পাবো? 15 গুণিত 15 সমান 225 প্লাস, যেহেতু মিশানো হচ্ছে দুটোকে, দ্বিতীয় পাত্রে একের পার্সেন্ট 25 আর পরিমাণ 5, 100। তাহলে প্রথম পাত্রে পাবো আমরা 125 বাই মোট পরিমাণে, মোট পরিমাণ দুটো পাত্র মিলে কত পরিমাণ হলো? তাহলে প্রথম পাত্রে 15 আর দ্বিতীয় পাত্রে 5, মোট হচ্ছে 20 দিয়ে আমরা যোগ করবো। তাহলে দুটো যোগ করে কত হচ্ছে? যোগ করে 350/20, তাই তো? সমান হচ্ছে 17.1% তাহলে লিখতে হবে 17.1, তাহলে নতুন পাশে গিয়ে দাঁড়াবে 17.1%। একটা পাত্রে জল ধারণ ক্ষমতা 425 লিটার। বলছে যে পাত্রের ছিদ্র দিয়ে
8% জল বেরিয়ে গেল, ছিদ্র দিয়ে 8% জল বেরিয়ে গেল, তাহলে পাত্রটা বর্তমানে কত থাকবে? তাহলে প্রথমে আমরা একইভাবে মোট যে পরিমাণ আছে, মোট পরিমাণের মধ্যে 8% কত সেটা বের করবো। তাহলে মোট পরিমাণ কত? 425। তাহলে 8% মানে কত? 8% মানে 8/100। 4 2 8, 4 25, 100, 25 দিয়ে হচ্ছে 17, তাই তো? তার মানে হচ্ছে কত লিটার? 34 লিটার। তার মানে 425-এর 8% মানে কত? 34 লিটার। তার মানে অলরেডি 34 লিটার জল পড়ে গেছে। কত লিটার মধ্যে? 425 মধ্যে। বাকি কত আছে? 425 মাইনাস 34 সমান 391 লিটার। এক্ষেত্রে 425 গণিত 92/100 করতে পারো, কিন্তু 92/100 দিয়ে দেখো তোমাদের করবে না কেন? 92/100 করলে সরাসরি কিন্তু 391 এখানেও চলে আসবে। তোমরা যদি এখানে 4 এর জায়গায় 92/100 করো তাহলে কিন্তু সরাসরি চলে আসবে। এই ধরনের অঙ্কে তোমাদের যখন যে ছোট পার্সেন্ট থাকবে সেই ছোট পার্সেন্টটা কাটারি করে তোমার খুব সুবিধা হবে। তুমি 92/100 কাটারি করতে যতটা সময় নষ্ট করবে তুমি, তার আগে তুমি এটা দিয়ে বিয়োগ করে তার আগে উত্তর বের করে নেবে। তাহলে তোমাদের দেখতে হবে যে উত্তরটা আমরা কীভাবে পাবো সেটা বিষয় নাই, কত তাড়াতাড়ি পাবো, যে প্রসেসে তাড়াতাড়ি পাবো। এখানে তুমি সরাসরি উত্তর পাবে কিন্তু সময় নষ্ট বেশি হবে। এইখানে সরাসরি উত্তর পাবো না, একটা বেশি করতে হবে, কিন্তু তার আগে আমি করে দিতে পারবো। তাহলে অঙ্ক করার নিয়ম হচ্ছে তোমাদের যে কী প্রসেসে গেলে আমি তাড়াতাড়ি করতে পারবো এটা বিষয়, কোন প্রসেসে সরাসরি উত্তর পাবো এটা বিষয় নয়, কোন প্রসেসে আমি উত্তরটা তাড়াতাড়ি বের করতে পারবো এটা হচ্ছে বিষয়। একটি নির্বাচনে একটি প্রার্থী 62% ভোট পেয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করেছে। তাহলে মোট ভোটার সংখ্যা কত? তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করবো? দেখো এখানে মোট ভোটার কত ধরবো? আমরা মোট ভোটার মোটামুটি ধরে নেব, প্রথমে মোট ভোটার 100 ধরে রাখবো পার্সেন্টেজ হিসাবে। তাহলে মোট ভোটার যদি আমি 100 ধরি তাহলে এক প্রার্থী পেয়েছে কত? 62%। তাহলে যে জয়ী হয়েছে, এখানে জয়ী ধরে নেব আমরা, তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 62%, তখন আমরা 62টা, আমরা যেহেতু মোট 100 ধরেছি তাহলে জয়ী প্রার্থী পেয়েছে 62টা। তাহলে যে পরাজিত হয়েছে, সে 100টার মধ্যে একজন তো 62 পেয়ে গেছে, তাহলে বাকিটা পেয়েছে আরেকজন, তাহলে ও কত পেয়েছে? 38। তাহলে জয় পেয়েছে 62, পরাজিত পেয়েছে 38। তাহলে যে জয়ী হয়েছে সে পরাজিতকে কত ভোটে পরাজিত করেছে, হারিয়েছে? মোট ভোটার 144। তাহলে মোট আমরা বের করবো মোট ভোটার, তাই তো? তাহলে মোট ভোটার বের করবো। তাহলে মোট ভোটার হবে, তাহলে মোট ভোটার কত? 144 ভোটে, মোট 144 ভোটে হারিয়েছে। এবার আমাদের হিসাবে দেখো যে একজন 62 পেয়েছে, একজন 38, তাহলে এ কত ভোটে হারিয়েছে? 24। আমরা ওটা নিচে লিখব। মোট ভোটার কত দিয়েছিলাম আমরা? 100। মোট ভোটার 100 ধরেছি, দিয়ে কাটাকাটি করবো। তাহলে 4 দিয়ে হচ্ছে 4 6 24, 3 4 12, 4 দিয়ে 4 3 4 12, 4 6 24, 6 দিয়ে 6 6 36, কত? 600। তাহলে মোট ভোটার ছিল 600। ক্লিয়ার হচ্ছে না? একটি সংখ্যার 25% সঙ্গে অপর সংখ্যার অপর একটি 150 সংখ্যা বলা আছে 150, তাই একটি সংখ্যার 25% সঙ্গে অপর একটি সংখ্যা 150 এর 30% যোগ করা হলো, যোগফল হলো কত? 75। সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে একটি সংখ্যার 25% মানে কত ধরবো? 25% মানে 25/100 মানে 1/4। তাহলে 1/4, তাহলে আমরা যদি সংখ্যাটাকে x ধরি তাহলে কত হবে? x/4 হয়ে যাবে। কোনো সংখ্যার 25%, তার 25% মানে কত? 25% মানে 25/100 মানে কি? 1/4। তাহলে কোনো সংখ্যার 25%, তার মানে কোনো সংখ্যার 1/4, তার মানে কত হবে? x/4। তাহলে x/4 এর সঙ্গে কত যোগ করছে? একটা সংখ্যা 30%, তাহলে একটা সংখ্যা যদি 150 ধরি তাহলে 150 বলে দিয়েছে, তাহলে কত পার্সেন্ট? 30%। তাহলে এটা আমরা কী করবো এবার? এটা এই অংশটাকে যোগ করবো এর সঙ্গে, দিয়ে যোগ করে কত পাচ্ছি? যোগ করবো, বলে যোগফল কত হবে? 75 হবে, বলে দিয়েছি যে এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে? 75 হবে। তাহলে আমরা এই অংশটা দেখবো কত হচ্ছে। তাহলে x/4
সমান, ঠিক আছে। তাহলে x/4 আমরা মান একটু পরে বের করবো, তাহলে x/4 সমান 75 আগে থেকে দেওয়া আছে। এবার দেখো এই অংশ গুণ করে কত পেলাম 45, এটা প্লাস আছে, এপারে গেলে কি হবে মাইনাস 45। তাহলে এটাকে আমরা এপারে নিয়ে চলে গেলাম, কারণ এটা যেহেতু সংখ্যা, এটা সংখ্যাগুলো একসাথে করে নিলাম। বা তাহলে বা x/4 সমান বিয়োগ করলে কত পাবো 75 থেকে 5 বাদ দিলে 30 হবে। অতএব x সমান এটা কি হবে গুণ হবে 120, অতএব x সমান হবে 100। ঠিক আছে, একটি সংখ্যাকে প্রথমে 10% বাড়িয়ে পরে আবার 10% কমানো হলো। প্রথমে একটি সংখ্যা 10% বৃদ্ধি করা হলো, পরে ওই সংখ্যাটাকে আবার 10% কমানো বা হ্রাস করা হলো, তাহলে বর্তমানে ওর কি পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হবে এটা আমাকে আসতে পারে। এটা এখন 10% বলেছি, আমি এখানে 20% বলতে পারি। প্রথমে 20% বাড়ানো হলো, পরে আবার 20% কমানো হলো। বা বলা হতে পারে যে কোনো সংখ্যা প্রথমে 20% কমানো হলো, পরে সংখ্যাটাকে আবার 20% বাড়ানো হলো। তোমাদের আগেবারে হতে পারে প্রথমে বৃদ্ধি করে পরে কমাতে পারে, বা প্রথমে কমিয়ে পরে বৃদ্ধি। বলছে যে কোনো সংখ্যাকে এখানে প্রথমে বাড়িয়ে পরে কমাতে পারে, বা প্রথমে কমিয়ে পরে বাড়তে পারে। এক্ষেত্রে কী করবো, যদি সমান সমান পার্সেন্ট থাকে এরকম কম বেশি, তাহলে আমরা কী করবো দুটোকে গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে প্রথমে 10% কমানো হলো, পরে 10% বৃদ্ধি করা হলো, বা প্রথমে 10% বৃদ্ধি করা হলো, পরে 10% কমানো হলো। যদি দুই রকম হয়, বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি, সমান পার্সেন্ট যদি দেওয়া থাকে, তাহলে দুটো গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো। দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা উত্তর সবসময় কত হয় অন, সবসময়তে উত্তর হবে হ্রাস, 1% হ্রাস। এখানে উত্তর এখানে মনে রাখবে, এক্ষেত্রে কোনো সময়তেই বৃদ্ধি হবে না, কিন্তু তোমাদের অপশানে পরীক্ষা দেওয়া থাকবে যে মোটের পর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে, কিন্তু উত্তর সবসময়তেই হ্রাসই হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। বলছি একটা সংখ্যাকে প্রথমে 12% বাড়ানো হলো, পরের সংখ্যাটাকে আবার 12% হ্রাস করা হলো, তাহলে কি পরিবর্তন হবে? তাই তো, মোটিভে কী পরিবর্তন? তাহলে প্রথমে 12% বৃদ্ধি করা হলো, গণিত পরে 12% হ্রাস করা হলো বাই 100। এবার তোমাদের এক্ষেত্রে দেখবে যদি 100 কাটাকাটি পুরোপুরি কাটাকাটি না হয়ে যায়, তাহলে কোনো সময় কাটাকাটি করতে যাবে না। তাহলে আমরা জানি এখানে কাটাকাটি মিলবে না, তাহলে 12 গণিত 12 কত হবে 144 বাই 100। তাহলে দুটো শূন্য আছে, 2.0 সরিয়ে দেবো, তাহলে 1.44% কী হবে হ্রাস। তার মানে এখান থেকে কী বলো উত্তর সবসময়তেই হ্রাস হবে। একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বাড়ানো 20% আর প্রস্থ কমানো হলো 20%, তাহলে কি পরিবর্তন হবে যদি বলা হয়? তাহলে তোমরা এই বর্গক্ষেত্রের বাহুকে 20% বৃদ্ধি করা হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? বা বলা হতে পারে একটি বর্গক্ষেত্রের বাহুকে 20% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে বলতে পারে। যদি বর্গক্ষেত্র বা বৃত্ত বলে, তাহলে নিয়মটা দেখলাম। বর্গক্ষেত্র বা বৃত্ত বললে আমরা কী করবো, বর্গক্ষেত্র যদি বলা হয় যে 20% বৃদ্ধি করা হলো, তাহলে প্রথমে কী হলো 20 গণিত 2। যে বলা হয় যে একটা বর্গক্ষেত্রের বাহুকে 20% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে? তাহলে আমরা কী করবো 20 গণিত 2 প্লাস, তারপরে ওই নিয়মটা আসবে এবার 20 গণিত 20 বাই 100। তাহলে আমাদের এক্সট্রা কিন্তু এখানে এই অংশটা করতে হবে। তাহলে 20 দ্বিগুণে কত হবে 40 প্লাস 4 সমান কত হবে 44%, তখন হবে 44% বৃদ্ধি, প্লাস হয়ে যায় যেহেতু কী হবে বৃদ্ধি, তাহলে এখানে হয়ে যাবে 44% বৃদ্ধি। তোমাদের যে একটি বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 30% হ্রাস করা হলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 30% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তখন কী দেবো একই রকম 30 গণিত 2, ঠিক আছে 30 গণিত 2। এবার কী হবে হ্রাস হচ্ছে বলে কি মাইনাস 30 গণিত 30 বাই 100 সমান 30 দুগুণী 60 মাইনাস 9 কত হবে 51% হ্রাস হবে। যদি বলা হয় যে একটি বৃত্তের ব্যাসার্ধ 30% হ্রাস করা হলো, তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তখন কি 30 গণিত 2
এবার মাইনাস হবে এখানে, যেহেতু হ্রাস হচ্ছে এবার এখানে মাইনাস হয়ে যাবে। বৃদ্ধির সময় এখানে প্লাস হবে, হ্রাসের সময় এখানে মাইনাস হবে। এটা যদি বলতো যে একটি বৃত্তের ব্যাসার্ধ 30% বৃদ্ধি করা হলো, যদি বলা হতো তাহলে এখানে আবার প্লাস হয়ে যেত, তখন কত হতো 69%, তখন 69% হতো। এটা বলা হলো যে কোনো পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 16%, একজন পরীক্ষার্থী 50 নম্বর পেল এবং 25 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষার পূর্ণমান কত বলতে পারে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একজন পরীক্ষার্থী কথা বলা হয়েছে, মোট 5 নম্বর দিয়ে দেওয়া হয়েছে, একজন পরীক্ষার্থী কত নম্বর পেয়েছে আর কত নম্বর পায়নি, মানে ফেল করেছে কত নম্বরের জন্য দিয়ে দিয়েছে, মোট পূর্ণমান। তাহলে এক্ষেত্রে কী হবে পূর্ণমান বের করো, পূর্ণমান হবে তাহলে পূর্ণমান সমান, তাহলে পূর্ণমান সমান যে পরীক্ষার্থী কথা বলা হয়েছে সে কত নম্বর পেয়েছে 55 নম্বর আর কত নম্বর পায়নি 25 নম্বর, তাহলে 25 নম্বরে পাস করতো, তাহলে মোট কত নম্বর পাস করার জন্য দরকার ছিল, মোট নম্বর ছিল 80 ছিল, তাহলে মোট ওটা ওর নম্বরটাকে মোট করে নেবো আমরা, কত পেয়েছে আর কত পাইনি টোটালটাকে আমরা যোগ করে মোট নম্বরটা নিয়ে চলে আসবো, যে পাস করার জন্য কত নম্বর দরকার। আর 5% বলে দিয়েছে, কত পার্সেন্ট 16%, ওটা গুণ করে 100 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে 16 দিয়ে হচ্ছে 5 16 80 সমান হচ্ছে 500, তাহলে মোট পূর্ণমান ছিল 500 নম্বর। তাহলে যখন একজন পরীক্ষার্থীর পাওয়া নম্বর দেওয়া থাকবে না পাওয়া নম্বর দেওয়া থাকবে, তখন নম্বর দুটোকে আমরা কী করবো যোগ করবো, যোগ করে লিখবো, বা নিচে কী লিখবো যে পাস করা পার্সেন্ট যেটা সে পার্সেন্ট লিখবো, দিয়ে 100 দিয়ে আমরা গুণ করবো, তাহলে পরীক্ষার পূর্ণমান চলে আসবে। বলা হলো দুজন পরীক্ষার্থীর কথা বলা হলো, দুজন পরীক্ষার্থীর কথা বলা হলো যে একজন পরীক্ষার্থী 46% নম্বর পেয়েছে, একজন পরীক্ষার্থী 46% নম্বর পেয়েছে এবং যে 55 নম্বর জন্য ফেল করেছে, তাহলে একজন পরীক্ষার্থী 46% নম্বর পেয়েছে এবং 55 নম্বরের জন্য ফেল করেছে। অপর এক পরীক্ষার্থী 81% নম্বর পেয়েছে এবং 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পেয়েছে, এক্ষেত্রে পূর্ণমান কত? তাহলে এর আগে আমরা যেমন একজন পরীক্ষার্থীরই পার্সেন্ট দেওয়া ছিল, পরীক্ষা পার্সেন্ট দেওয়া ছিল, একজন পরীক্ষার্থীর নম্বর দেওয়া ছিল, এক্ষেত্রে দুজন পরীক্ষার্থীর কথা বলা হয়েছে, একজন ফেল করেছে একজন পাস করেছে। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা, এক্ষেত্রে যখন পূর্ণমান বের করবো, এই ক্ষেত্রে যখন পূর্ণমান দেওয়া থাকবে পূর্ণমান, তখন আমরা কী করবো প্রথম যে পরীক্ষার্থী সে যত নম্বরের জন্য ফেল করেছে আর দ্বিতীয় যে পরীক্ষার্থী সে যত নম্বর বেশি পেয়েছে সেই নম্বর ধরে যোগ করবো। তাহলে প্রথম পরীক্ষার্থী কত নম্বর ফেল করেছে 55 নম্বরের জন্য ফেল করেছে, আর দ্বিতীয় পরীক্ষার্থী কত নম্বর বেশি পেয়েছে 15 নম্বর, এই নম্বর দুটো যোগ করে দেবে, যোগ করে কত হবে 70 বাই, এবার হচ্ছে তোমার প্রথম পরীক্ষার্থী যে পার্সেন্ট আর দ্বিতীয় পরীক্ষার্থী যে পাওয়া পার্সেন্ট ওরা যত পার্সেন্ট পেয়েছে সেই দুটোকে বিয়োগ করবো আমরা, তাহলে বিয়োগ করে কত হয় 35 ইন্টু 100 সমান হচ্ছে 35 দুগুণী 100 সমান হচ্ছে 200 নম্বর। তাহলে এক্ষেত্রে পূর্ণমান হবে 200। এবার যদি বলা হলো তোমাদের যে পরীক্ষায় 5 নম্বর কত ছিল বের করতে, 5 নম্বর মানে 5-এর পার্সেন্টেজ বের করতে দেয়, তখন কী করবো আমরা প্রথমে মোট নম্বর বের করেছি। এবার তোমরা এখানে যে কোনো একজন ধরে করতে পারো, প্রথমজন ধরে করতে পারি, যেহেতু দুজন পরীক্ষিত আছে যে কোনো একজন ধরে করবো। আমরা দেখবো যে কোন পরীক্ষার্থীর নম্বর পাওয়াটা কম আছে সেটা দেখবো আমরা, সেটা প্রথম জনের নম্বরটা কম আছে না দ্বিতীয় জনের নম্বরটা কম আছে, তাহলে এখানে কার নম্বর কম আছে, নম্বর পাওয়া নম্বর না, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা কার ছোট, কোন দেখবো যে সংখ্যার কার ছোট সংখ্যা দেওয়া আছে এখানে সেটা দেখবো আমরা। তাহলে এক্ষেত্রে কার ছোট দেওয়া আছে, দ্বিতীয় জনের ছোট দেওয়া আছে, কত 15 দেওয়া আছে, দ্বিতীয় জনের নম্বর কত 15 নম্বর, তাহলে দ্বিতীয় জনের নম্বর হচ্ছে 15 মানে যেটা বেশি পেয়েছিল, আর মোট নম্বর কত 200 গণিত 100, ওই নম্বরটাকে আমরা পার্সেন্টে নিয়ে আসবো আগে। তাহলে পার্সেন্ট করলে কত হবে 15/2 মানে কত হবে 7.5%। এবার 15 নম্বরটা পার্সেন্ট হয়ে গেল কত 7.5। এবার পাসের পার্সেন্ট যখন বলবে তাহলে পাস এর পার্সেন্ট বের করবো যখন, তাহলে পাসের পার্সেন্টের সমান, তাহলে ও কত পার্সেন্ট পেয়েছে দ্বিতীয়জন পেয়েছে 81% মাইনাস যে নম্বরটা বেশি পেয়েছিল পার্সেন্ট করে দিয়েছি ওটাকে মাইনাস করে দাও, তাহলে 81 থেকে যদি 7.5 বাদ দিই কত হবে 73.5%। তাহলে এক্ষেত্রে 5 নম্বর হয়ে যাবে 73.5%।